কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইট করতে পারবো, রাইট? হোটেলের ওয়েবসাইট করতে পারবো, কোনো ট্যুরিজম কোম্পানির ওয়েবসাইট করতে পারবো, কোনো একটা কোম্পানির পোর্টফোলিও ওয়েবসাইট আমি করতে পারবো, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটও আমি করতে পারবো, তাই না? আবার যদি আমাকে কেউ বলে যে হোটেল এর ওয়েবসাইট করো, রেস্টুরেন্টের ওয়েবসাইট করো, সেটাও কিন্তু করা যাবে। এখনকার দিনে রেগুলার যে ওয়েবসাইট গুলো দেখা যায় অলমোস্ট সবই করা সম্ভব। ওখানে ট্রিকি কোনো কিছু নেই। ট্রিকি কোনো কিছু আসলেই বেসিক্যালি কিছুটা আটকে যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্লাসগুলোতে সেটা মোটামুটি কভার করার চেষ্টা করব আমরা, রাইট? সো আমরা এলআইসিটি পিএসপি ব্যাচ 2 এর রাইট 48 ক্লাসের আলোচনা শুরু করছি। আপনাদেরকে আমি ইয়ে থেকে স্কিপ করেছি, রাইট? সফট স্কিল ট্রেনিং। বাট আপনারা কেউ যদি আগ্রহ বোধ করেন যে আপনারা সফট স্কিল ট্রেনিং এ জয়েন করবেন, সেক্ষেত্রে আমাদের ব্যাচ 3 এবং ব্যাচ 4 এর সাথে জয়েন করে দিব। সফট স্কিল ট্রেনিংটা অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা বিল্ড আপ করবে আপনাদের। আপনি কিভাবে কমিউনিকেট করবেন আপনার সিনিয়রের সাথে, আপনার জুনিয়রের সাথে, আপনার টিম লিডারের সাথে, রাইট? কিভাবে আপনি সিভি তৈরি করবেন, কিভাবে আপনি ইন্টারভিউ দেবেন, এখান থেকে শুরু করে মানে টোটাল প্রফেশনালিজম কিভাবে গ্রো করবে, আপনি কিভাবে প্রফেশনাল হতে পারেন। মূলত এটা বেসিক্যালি ট্রেনিংটা হয় এইচআর রিলেটেড, হ্যাঁ, এইচআর রিলেটেড, বাট এটাকে আমরা বলছি কি সফট স্কিল। খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আমি আপনাদেরটাতে না দেওয়ার কারণ হচ্ছে যে টেকনিক্যাল কিছু বিষয় রয়ে গেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অলরেডি আপনারা কিছু সময় নষ্ট করে ফেলেছেন। মানে আমাদের ক্লাস না হওয়ার কারণে কিছু সময় নষ্ট হয়ে গেছে। তো সফট স্কিল ট্রেনিংটা যদি আপনারা আগ্রহী হন, আমি ম্যান্ডেটরি করে দিচ্ছি না। ব্যাচ 2 এবং ব্যাচ 3 শিডিউল আছে, ব্যাচ 3 ব্যাচ 4 এর শিডিউল আছে, এখনো শুরু হয় নাই। শুরু হলে আপনারা ওখানে ক্লাস করতে পারবেন। সম্ভাবনা কম, ভিডিও সম্ভাবনা কম, কারণ ওরা যখন আসবে ওরা বেসিক্যালি ক্লাসগুলোতে ভিডিও করে না। আচ্ছা, সফট স্কিলে ওইরকম তো ভিডিও করার মতো কিছু থাকবে না, হ্যাঁ, জাস্ট কথাবার্তা আলোচনা আর কি। হ্যাঁ, ওর শিডিউলটা দেওয়ার কথা, এখনো শিডিউল আসে নাই। এখনো কোনো শিডিউল আমার কাছে আসে নাই। শিডিউল আসলে আমি জানাতে পারবো। 5 দিন, 6 দিনও হতে পারে, বুঝতে পেরেছি? 6 দিনও হতে পারে। আর আমাদের 5-6 দিন খেয়ে নিলে আমরা কিন্তু আমাদের ই কমার্স শেষ করতে পারবো না, ঠিক আছে? এই কারণে আমি ব্যাচ 2 তে ওইটা রাখিই নাই। আর যেহেতু ওদের শুরু আছে, ওদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে বলেন। আচ্ছা, তো এই ছিল ইস্যুস যে আপনারা যদি আপনাদের ফ্রেন্ডসরা আছে, তাই না, জেনে নেবেন। ওই হিসেবে ক্লাসরুমে এসে আপনারা বসে কিন্তু সফট স্কিলের ট্রেনিংটা নিয়ে নিতে পারেন, রাইট? ইম্পর্টেন্ট আর কি। আমি বলবো না যে এটা কিছু শেখাবে না বা শেখানো যাবে না। খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেটা প্রত্যেকেরই জানা দরকার। প্রত্যেকেরই জানা দরকার। অ্যাটেন্ডেন্সটা আমি দিয়েছি। সম্ভবত 49। আমি তো 46 পর্যন্ত করে গিয়েছিলাম না? আমি 46 করেছিলাম, গতকাল 47 হয়েছে, আজকে 49 হওয়ার কথা। হ্যাঁ, 48 হওয়ার কথা। এই তো 46। ও 47 তো আমার কাছে আছে। তাহলে গতকাল 48, আজকে 49। নো ইস্যুস, ঠিক আছে। 47 পর্যন্ত ভিডিও উঠেছে না লাইভে? না স্যার, 6 উঠেছে। আচ্ছা, এটা উঠে যাবে। নাও আপনাদের চ্যানেলে কিছু ভিডিও মিসিং আছে। এটা বেসিক্যালি 20 থেকে 30 এর মধ্যে, না? এই যে 20, 21, 22, 23 নেই,
22, 23, 24, 25 হাবিবের এটা কি লাইভ চ্যানেলে আছে? তারপরে 29 থেকে রেগুলার আছে। 29 থেকে 26 নাকি ওইদিকের একটা ইয়েতে এক্সাম হওয়ার আছে। 21-এর পরে 22, 23, 24, 25 আমি পাচ্ছি না। 26-এর পরে 27, 28 পাচ্ছি না। 22টা এক্সাম ছিল, 23, 24, 25। তাহলে আমাকে ভিডিওগুলো একটু দিতে হবে আগামী কালকে, মানে আগামী দিনের ক্লাসে। অবশ্যই আপনাদের কাছে সব ভিডিও আছে। একটু দেখে একটু নক করেন, আপনি নোট করেন তো তাসনিম, একটু নোট করেন। নোট নেই? একটা নোটপ্যাড খুলেন, একটা নোটপ্যাড খুলেন। হ্যাঁ, আমার 3 দরকার। আমি বলছি 3 আছে, 4 নেই। চ্যানেলে 3 নাই, 4, 5 4, 5 আছে চ্যানেলে। কি বলেন, আমার কাছে তো 4, 5 নাই। হ্যাঁ তাসনিম একটু ইয়ে করেন তো, আমার কাছে সবগুলো আসুক আগে। আমার কাছে 3 আছে। 4 লিখবেন, 4, 4, 5। ডেটাবেস আছে না প্রজেক্টের সাথে? ডেটাবেস মাইগ্রেশন সব আছে। আচ্ছা, এখন ডাটা কি আপলোড করা আছে প্রোডাক্ট সহ? তাহলে তো আমার মাইগ্রেশনের দরকার নেই, আমি জাস্ট ইম্পোর্ট করে নিব, বা মাইগ্রেশন চালালেও হবে। মাইগ্রেশন ফাইল তৈরি করা নেই? কোনটা? শিপলি ই কমার্স? তাহলে আমাদেরকে শিপলি ই কমার্স নিয়ে আগাতে হবে। হ্যাঁ, এটাও তো হয়। এটুকু আমাদের জন্য করবে না শিপলু? না, ব্র্যান্ডের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না। আপনাদের ব্র্যান্ড কি? এলআইসিটি ব্যাচ 2, তাই না? ডেভেলপার তো স্যাক্রিফাইস করতে হবে অনেক। হ্যাঁ, কাজ করবেন আপনারা, নাম হবে কোম্পানির। বুঝতে পেরেছেন? নাম কিন্তু নিজে থাকবে না, পাওয়ার্ড বাই এবিসিডি। বুঝতে পেরেছেন না? তখন ওর নাম হবে না, ঠিক বলেছেন। ওকে, আমি প্রজেক্টটাকে এক্সট্রাক্ট করে ফেলেছি। শিপলু ই কমার্সটার মধ্যে থেকে ওর যা কিছু রেকর্ড আছে সব আমি রিমুভ করে দিচ্ছি। ফাতিমার আইডিটা আছে না? স্পেলিং আপনি ভুল লিখেছেন, ওটাই লিখেন নাই। ওর নাম হচ্ছে ফাতিমা.মুস্তাফিজ, আর ও লিখেছে ফাতিমা.মুস্তাসিজ। না, এটা বলে নাই। ডেফিনেটলি নিজের নাম ভুল বলবে না। ওর রেকর্ড আছে, থাকার কথা। মাহমুদুল হাসান জব খুঁজতেছেন না? খুঁজতেছেন? ঐশী, বিজয়িতা জব পান নাই এখনো? অনন্ত
ট্রায়াল চলতেছে, ট্রায়ালে কি জয়েন করেছেন? না স্যার, তো আমি স্যার ওই জবের ট্রায়াল চলতেছে, ইন্টারভিউ। তাসনিম কয়টা ইন্টারভিউ দিয়েছেন? আলহামদুলিল্লাহ। স্যার ওইখানে স্যার মনে করেন আচ্ছা, জবের নাকি অন্য কিছু? জবের জবের তাহলে নেয়ার জন্য করে নাই, ইন্টারভিউ নিতে হবে তাই নিয়েছে। অনেক ইন্টারভিউ হয় জাস্ট ইন্টারভিউ এর জন্য, এটা জানেন তো। সেই ইন্টারভিউ গুলোতে ম্যাক্সিমাম আপনারা ফেস করেন, কারণ আগে থেকেই জবগুলো হয়ে যায়। না, বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে রেফারেন্সও কাজ করে না। প্রবলেম হলো স্যার এখন এক্সপিরিয়েন্স আছে, সবাই যে ইন্টারভিউতে ফেস করা হচ্ছে ওগুলো এক্সপিরিয়েন্স বিভিন্ন লাইভ কোনো প্রজেক্ট করা হয়েছে কোনো এই টাইপের। তো লাইভে যাওয়াটা আসলে লাইভে যাওয়া বলতে যে আপনারা যে পার্সোনাল প্রজেক্টটা করছেন, বেসিক্যালি একই পয়সায় যদি এর চেয়ে ভালো পাওয়া যায় তারা নেবে না কেন, যেটা বোঝেন। এখন আগে যেরকম ছিল যে এরকম কোনো ট্রেনিং ছিল না, ট্রেনিং যেহেতু ছিল না, তারা যে যেরকম ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে সে সেভাবেই ওখানে গেছে, এবং মার্কেটটা কিন্তু ওরকমই ছিল যে আমি কিন্তু আমার স্যালারি রেঞ্জ স্ট্রাকচার আমি বাড়াবো না বা বাড়াই নাই, কিন্তু আমি 12,000 টাকায় এরকম লোক চাচ্ছি যে সে 1 মাস পর যেন আমার লাইভ প্রজেক্টে কাজ করতে পারে, এবং তার যদি কিছু কাজ করা থাকে সে করতে পারবে, আর যদি না করা থাকে তাকে 3-4 মাস আমাকে ট্রেন করতে হবে। বুঝতে পেরেছেন? এখন ওই একই টাকায় যখন ওই টাইপের লোক পাচ্ছে বা পাওয়া যাচ্ছে একটু চেষ্টা করলে, কেন তারা ট্রাই করবে না? কারণ ওই পোস্টের জন্য এখন আর যারা কিছু জানে না তারা যাওয়া সাহসী করছে না, কারণ কি ওদের ফ্রেন্ডরাই অনেক বেটার জানে এবং ওই পোস্টের জন্য এখন অ্যাপ্লাই করছে। সেটা বুঝতে পেরেছেন? সো এই কারণে আপনাদের একটু রেডি থাকতে হবে। ঘটনা হচ্ছে যে আস্তে আস্তে করে তো লেভেল আপ হচ্ছে না। আমাদের কোয়ালিটি আর ইউএস কোয়ালিটি তো একরকম না। ওদের যে পড়াশোনার মান আমাদের পড়াশোনার মান কি একরকম? ডেফিনেটলি নট। তাদের যে প্রোগ্রামিং নলেজ আর আমাদের যে নলেজ সেটা কিন্তু একরকম না। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে করে মার্কেট গ্রো করবে, রাইট? আগে আমরা একদম না জানা লোক দিয়ে কাজ শুরু করতাম, এখন কিছুটা জানা লোক দিয়ে কাজ শুরু করার চেষ্টা করছি। কিছুদিন পর কাজ জানা লোক দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। এটা বুঝতে পেরেছেন? কারণ কি আস্তে আস্তে করে এরা স্কিলড হচ্ছে, এবং এটা বেসিক্যালি বলতে পারেন যে আগে আমরা যেটা হতো যে সাফারার হতো, যে বিগিনার্সদের নেওয়া হচ্ছে, তাদেরকে তাদের ইনভেস্ট করা হচ্ছে, ইনভেস্ট করে ডেভেলপ করা হচ্ছে, তারপরে সে চলে যাচ্ছে। এখন সেই রিস্কটা কম থাকবে, কারণ মার্কেট আস্তে আস্তে ফ্লারিশ হচ্ছে এবং স্কিল ম্যান পাওয়ারের সংখ্যা বাড়ছে, কম্পিটিশন হাই হচ্ছে। সো অটোমেটিক আপনি নিজের স্কিল আরেকটু বাড়িয়ে অন্যের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করবেনই। যখনই কম্পিটিশন লাইভ তখন কিন্তু সবকিছুই কিন্তু খুব দ্রুত গ্রো করে। না, এক্সপেরিয়েন্স বলতে ওই ধরনের না। আপনাকে আগে যেমন মনে করেন, আমি একটা এক্সাম্পল বলি, যে 3 বছর আগেও ইউনিভার্সিটিতে এই ব্লগের মতো সাইট করে পার পেয়ে গেছেন অনেকে, এখন কি পার পেয়ে যাবে? কারণ কি কোয়ালিটি হাই হয়েছে, মানুষ বুঝতে শিখেছে না এটা এখন আর কিছু না। এখন আপনাদের কাছে এই লেভেলের কাজ এখন কোনো কাজ না, আর একটু বেটার কিছু করতে হবে, রাইট? সো আপনাকে যেটা করতে হবে যে আপনি যতদিন না কাজ পাচ্ছেন, জব পাচ্ছেন, আপনি যা শিখছেন সেটা তৈরি করেন এবং লাইভে রাখেন। কিছু শো করেন আপনি যে আপনি এটা পারেন। আপনি যদি বলেন যে না আমি জানি কিন্তু আমি চাক্ষুষ কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমি বোঝাতে পেরেছি? 11 জনকে আমার একরকমই মনে হবে, বাট এর মধ্যে একজন যদি বলে এটা আমার কাজ, তখন আমি 10 জনকে পাশে সরিয়ে রেখে তারটাই দেখার চেষ্টা করবো, কারণ কি একজনেরটাই অনলাইনে আছে। কারণ আমি যদি না দেখি কাউকে আমি বিশ্বাস করতে পারবো না, তাই কিনা? কথা তো সবাই বলছে, বাট একজন আমাকে দেখাচ্ছে, পার্থক্য কে তৈরি করবে? একজনই। আপনি যাই করেছেন এটা অনলাইনে নিয়ে আসেন, ওটাই আপনার এক্সপেরিয়েন্স। আপনি যতটুকু কাজ করছেন, যতটুকু জানেন এটুকু শো করেন, প্রয়োজনে একটু বেশি করে বাড়িয়ে শো করেন, বাট শো করেন। শো না করলে এখন আর কেউ মূল্যায়ন করবে না। বুঝতে পেরেছি? তো আপনাকে
চেষ্টা করতে হবে, শো করতে হবে, নিজে যতটুকু জানেন ততটুকু এগ্রেসিভলি শো করতে হবে যে আমি এটা জানি, এটা করতে পারি, আর যা দেবেন সেটাও করতে পারবো। ফিজ, হ্যাঁ, এফ আপনি লিখেছেন এস। আচ্ছা, আমাদের ফিজের কি হয়েছে? মুস্তাফিজ হ্যাঁ না তো হেরেছে তো। ওকে, এটা খেলারই অংশ, ওরা যথাসাধ্য চেষ্টা করেছে, পারে নাই, রাইট? তো কষ্ট পেয়ে লাভ নেই, সাধুবাদ দেন, পরেরটাই ভালো কি। না, ওই ভাঙ্গাচোরা হয়ে গেছে না, সেকেন্ড ইনিংসটা একটু দুইটা প্লেয়ার ইনজুর্ড হওয়াতে কিন্তু ব্যাটিংটাই গন্ডগোল হয়ে গেছে। যদি ইমরুল কায়েস না বের হয়ে যেত, ওখানে আমাদের আর উইকেট যদি না পড়তো গতকালকে, রান আরো 50টা থাকতো, উইকেট থাকতো না, আজকে ম্যাচটা কিন্তু ঠিকই টিকে যেত। এটা বুঝতে পেরেছেন? এখন একটা সেটেল ব্যাটসম্যান যদি চেঞ্জ হয়ে যায়, নতুন একজন আসলে যদি উইকেট পড়ে যায়, তার পরেরটাও তো পড়তে পারে। তাই হয়েছে, মুশফিকুর রহিম আউট হয়ে গেছে, পরের গুলো আর এসে টিকতে পারে নাই। এটা ব্যাপার না, বাট এটা খেলারই অংশ। ওরা বাংলাদেশে আসলে এবার হোয়াইট ওয়াশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ ওরা ফাস্ট বোলিং বানাইছে, স্পিন বানিয়ে দেবে, তাহলে চোখে ধুলো দেখবে আর কি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যেমন দেখলো, রাইট? এটা তো বুঝে গেছে যে এখন বাইরের দল আসলে কি করতে হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়া আসলে এমন খাবে বুঝবেন মজা। পুরা লাল পিচ বানাতে বলা হবে, একদম সুরকি ঢেলে দিয়ে ওর উপরে খেলতে হবে, বুঝতে পেরেছেন? নাহলে রাতের বেলা কোদাল দিয়ে কুপি আসতে হবে কুইসের মধ্যে। বাই দ্য ওয়ে, আমাদের আছে কিছু কিছু, যেমন আমি লাস্ট স্যাটারডেতে ধানমন্ডি মাঠে গিয়েছিলাম সকালের দিকে। ওখানে দেখি ছেলেদের টিমের সাথে মেয়েদের টিম কম্পিটিশন করছে। আগে যেটা চিন্তাও করা যেত না, এখন তারা কম্পিটিশন করছে। যদি নাও পারে যে লেভেলটাতে যাচ্ছে, ওরা পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো খেলবে। আগে কিন্তু এটা চিন্তাও করা যেত না, বাট এখন তারা কম্পিটিশন করছে। আর ছেলেদের টিম তো ডেফিনেটলি ডেভেলপ করছে, বহুত কম্পিটিশন রেডি হচ্ছে না, ইমপ্রুভ করছে আর কি। ওকে, সো আমরা যখন এই এলআইসিটি ব্যাচটা নিয়ে কথা বলছিলাম, তাই না? আমাদের জ্যামটা কি রানিং আছে? শিপলু, রান করি নাই? ওকে, আমি রান করে দিচ্ছি। আমি প্রজেক্টটাকে একটু অ্যাডজাস্ট করে ফেলি। ব্যাচ 2 ই-কমার্স, এলআইসিটি পিএসপি ব্যাচ 2 ই-কমার্স, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম, এবং এই নাম ধরেই আমরা আগাবো। এখন হ্যাঁ, চেঞ্জ করার জন্য আমি চলে আসবো কোথায়? STXS এ। এটাও খুব দরকার নেই কোনো কিছু, ওটাতে হাত দেওয়ারই দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাক। না, কাজ করবে না, ওটা আলাদা STXS, ওটা বেসিক্যালি ব্ল্যাঙ্ক ফাইল এক্সিকিউশনের জন্য। হ্যাঁ, ওটা ব্ল্যাঙ্ক ফাইল এক্সিকিউশনের জন্য। হ্যাঁ, ভিউয়ের মধ্যে ওটা নর্মালি থাকে, ওগুলোতে হাত দেওয়া যাবে না, এটা হচ্ছে মূল, আমাদের রুটে থাকবে। ওকে, STXS আমি চেঞ্জ করে ফেলেছি। এবার আসছি ডেটাবেস। ডেটাবেস কোথায় আছে শিপলু? পেন ড্রাইভের মধ্যে আছে আলাদা করে। কোনটা? এটা
এটাকে আমি আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে রাখি। ডেটাবেসের নামটাও আমি প্রজেক্টের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করছি। প্রজেক্টের নাম LICT PSP ব্যাচ 02 ই-কমার্স। সো এই নামে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নেই আমাদের ডেটাবেসে। /phpMyAdmin এক্সেস কেন ডিনাই হলো? MySQL রান করে নাই। আপনারা এখানে যারা আছেন সবারই কিন্তু পটেনশিয়াল আছে নেক্সট 2 মান্থসের মধ্যে জব পাওয়ার, শুধু একটু অ্যাক্টিভ হতে হবে। স্টিল আরো কয়েকজন আছে যারা উপস্থিত নেই ক্লাসে, তাদেরও পটেনশিয়াল আছে জব পাওয়ার, রাইট? আপনাদের চাইতে কম পটেনশিয়ালের ছেলেমেয়েরা জব পাচ্ছে, জব পেয়েওছে। আপনারা কেন বসে থাকবেন? শুধু একটু সার্চ করতে হবে। আপনারা রাইট পাতে সার্চ করছেন না যারা এখন পর্যন্ত জব পান নাই, এতটুকুই বলবো, ঠিক আছে? তো আপনারা রাইট পাতে এখনো সার্চ করছেন না, ওকে? ডেটটা আমি আগামীকালকে বলছি অথবা কিছুক্ষণের মধ্যেই বলছি। সফট এক্সপোতে 4 তারিখ প্রবাবলি 4 তারিখ সকাল 10টা থেকে 3টা পর্যন্ত জব ফেয়ার আছে। ফেব্রুয়ারি 4 সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ফার্স্ট আওয়ারে সিভি নেওয়া হবে, সেকেন্ড আওয়ারে ইন্টারভিউ হবে। ওখানে বেশ কিছু কোম্পানিজ থাকবে, ওকে? বেসিসের যে সফট এক্সপো হয় 2017, এটা ফেব্রুয়ারির 4 থেকে 8 প্রবাবল ডেট, রাইট? ডেট ফিক্সড আছে, আমি ডেটটা এখনো বলতে পারছি না। সো আমি ইমেলটা দেখেই আপনাদের বলি। এই যে আইটি জব ফেয়ার 2017, জব ফেয়ারের জন্য ডেটটা ধরা হয়েছে ফেব্রুয়ারি 4, 2007 সকাল 10টা থেকে 3টা। এটা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, BICC, আগারগাঁও, ঢাকা। না, এটা আগারগাঁও, ঢাকা, চিনমত্রী যেটাকে বলা হয়। সরি, এটা বঙ্গবন্ধু, বসুন্ধরা না। হ্যাঁ, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, BICC, এটা আগারগাঁতে। এখানে আপনারা পার্টিসিপেট করবেন প্রত্যেকে, এখানে এভরিবডি সুন্দর করে সিভি নিয়ে যাবেন, সিভি দিয়ে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমার হ্যাঁ না, হার্ড কপি সিভি নিয়ে ওখানে ফার্স্ট ওদের বক্স দেওয়া থাকবে, প্রতিটা বক্স লাইক 10টা কোম্পানি থাকলে 10টা কোম্পানি 10টা বক্স থাকবে, 10টা বক্সে 10টা সিভি আপনি ড্রপ করবেন। তারপরে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, ইনস্ট্যান্ট ফোন দেবে এবং বলবে যে আপনারা ওয়েট করেন এখানে অথবা ওখানে। ফেয়ারেই থাকতে হবে, সারাটা দিন ফেয়ারে থাকার প্ল্যান নিয়ে যাবেন। সকাল 9টার দিকে রওনা দিয়ে 10টায় পৌঁছে ওখান থেকে সাবমিট করে দেবেন, তারপরে ওয়েট করবেন লাস্ট পর্যন্ত, দেন ইন্টারভিউ আসলে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন, ঠিক আছে? আমার প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট যাবে আমারই, ওকে? আপনারাও তাদের মধ্যে অন্যতম, বাট আপনারা কিন্তু সিনিয়র, ওকে? জব পাওয়ার ক্ষেত্রে আপনারাই আগের দিকে থাকবেন। আমার কিছু রেফারেন্স কোম্পানিও থাকবে, আমি বলে দিব। ওখানে অবশ্যই ট্রেনিং এর ওই জায়গাটাতে তালা ট্রেনিং এ যে LICT প্রজেক্টটা করছেন ওয়েব ডেভেলপমেন্ট PHP Laravel ফ্রেমওয়ার্কের উপর, এটা উল্লেখ রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই প্রজেক্টের নাম উল্লেখ থাকবে সেখানে যে আমি এই প্রজেক্টগুলো করেছি, ওকে? আচ্ছা, এটা একটা ফেয়ার। আপকামিং আরো 2টা ফেয়ার আছে, ওই 2টা ফেয়ার নিয়ে আমি আলোচনা করব। ENY থেকে একটা ফেয়ার হবে, এটা ফেব্রুয়ারিতেই, এটা নিয়েও কাজ চলছে। আর সফট এক্সপোটা এটা ভালোই হবে। তো এই হচ্ছে প্রাথমিক, এবং আমরা পুশ করা শুরু করেছি BCC এবং ENY যেন যারা কোর্স শেষ করে ফেলছে তাদের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হয়, ওকে? সো
আপনারা মোটামুটি একটু রেডি হতে থাকেন, হ্যাঁ, জড়তা কাটিয়ে উঠতে থাকেন। আপকামিং বেশ কিছু ইন্টারভিউ ওয়েট করছে আপনাদের জন্য এবং এটাতে ভালো করার চেষ্টা করেন, ঠিক আছে? আর যারা আসছে না তাদেরকে একটু রিকোয়েস্ট করেন, ওকে? পরীক্ষাতে আমাদের যে 37 স্টুডেন্ট আছে, আপনারা 11 জন আছেন, যারা জবে আছে 10 জন, ওরা ভেরি পাংচুয়াল, ওরা 10 জনই উপস্থিত থাকবে এক্সামে। বাট আমি ওরিড আছি বাকিদের নিয়ে, বাকি 16 জনকে নিয়ে। বাকি 16 জনকে নিয়ে আমি ওরিড আছি। এই 16 জনকে একটু আমাদের কন্ট্রোলে বা আমাদের নেটওয়ার্কে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এখানে যে 16 জনের নাম রেড মার্ক আছে, মোহাম্মদ আব্দুল্লাহ, আমি নামগুলো একটু, জালালউদ্দিন সরওয়ার, সাগর, আব্দুল্লাহ, ফাতিমা, সাইমা আক্তার, জুবায়ের, সাদিকুর রহমান, প্রাণগোপালকে বললে আসবে, আরমান হোসেন, সাইফুর রহমান, মুয়াজ্জেম আসবে, নূরে আলম আসবে, হারুনার রশিদ অ্যান্ড সঞ্জিদ হাসান। আমি অ্যাকচুয়ালি 15 জনকে পাচ্ছি এখানে, টোটাল 37 জন, ঠিক আছে? সো কোন একটা জায়গায় হয়তো, না না, আপনাদের ছিল হচ্ছে 42 ছিল ফার্স্ট ব্যাচে, আপনাদের 37। সো এই 15 জনকে আমরা একটু দরকার আর কি। ও আচ্ছা, আমি ওমর ফারুক সুজনকে মার্ক করি নাই। এই হচ্ছে 16 জন। হ্যাঁ, ওদের এই দুজনকে নিয়ে আমি খুব ওরিড যে সরওয়ার হোসেন এবং সাগর চন্দ্র, এরা দুজনকে আমরা এক্সামে আসবে কিনা, কারণ এদের সঙ্গে আমার যোগাযোগ নেই বললেই চলে। আর আরেকটা ছেলে আছে, এরা দুজন মোটামুটি ঠিক আছে। ওমর ফারুকটা নিয়ে আমি ওরিড, ওকে? বাকিরা চলে আসবে। সঞ্জিত তো বেশ কিছু ক্লাস করেছে, রাইট? আচ্ছা, হয়ে যাবে। সো আমরা আমাদের যে প্রজেক্টের যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করে ফেলি। আমাদের কিন্তু ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে এই যে ব্যাচ 2 সেগমেন্টে, ই কমার্সে। আর এটা সেট করার পর আমরা কি করব? ইম্পোর্ট করব না? আমরা ইম্পোর্ট করব, ব্রাউজ করে নেই ফাইলটা। htdocs, then this, then database, then go, ওকে? আমাদের অনন্তর তো একটা জব হয়ে গিয়েছিল প্রায়, তাই না? দরকার নেই, হ্যাঁ, ও ধরনের জবে যাওয়ার দরকার নেই, একটু সতর্ক থাকবেন, হ্যাঁ? যেহেতু এখনো জব পায় না, একটা প্রেশার ফ্যামিলি থেকে আসে, নিজেরও একটা প্রেশার আছে, বাট এমন কোনো জবে যাওয়া যাবে না যা ক্যারিয়ারকে নষ্ট করে দেয়। 2-4 মাসের জন্য পুরো ক্যারিয়ার যেন ডাল না হয়ে যায়, এটা বুঝতে পেরেছেন? আপনি যদি ওখানে জয়েন করতেন লাইক ওয়ার্ডপ্রেসের কোনো একটা সাইট মেইনটেনেন্সে, তাহলে আপনার ক্যারিয়ারটা কিন্তু যেত। যাই হোক, আপনার ডেভেলপমেন্ট স্কিল আছে, আপনি ডেভেলপমেন্টে থাকার চেষ্টা করেন। কোডিং পরিমাণ খুবই কম, আমরা যা দেখলাম গিয়েছিল কিন্তু কিছুই করতাম না। তো একটু সতর্ক থেকে আগান। ক্যারিয়ারটা ভালো করে শুরু করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি একটু স্লো করেন, বাট এরকম যেন না হয় যে পাশ করার পরে আপনার 6 মাস চলে গেছে, জব আসে নাই, ডিফিকাল্ট হয়ে যাবে তখন কিন্তু, হ্যাঁ, খুব কঠিন সময়। তখন কিন্তু বারবার কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হবে আপনাকে বিভিন্ন দিক থেকে। ইন্টারভিউ দিতে গিয়ে ফ্যামিলি থেকে, ফ্রেন্ডের সাথে, রিলেটিভস দেখলেই জিজ্ঞেস করবে, বিপদে পড়ে যাবে। বুঝতে পেরেছি? তো সময় হাতে খুব কম, খুব দ্রুত সময়ের মধ্যে কিছু বাগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের দুজন কি পড়াশোনা শেষ? 11তম, 11-12 দুইটা আছে। ঋষির এখনো জব হয় নাই কেন? আমি তো মনে করেছিলাম তাহলে গেছে। এটা যে চিন্তা করেছে বেরোলাম কেবল গেছে। হ্যাঁ,
এখানে না স্যার উপরে হ্যাঁ একটা হচ্ছে একেবারে উপরে ওই জায়গায় একটা ডিবির আন্ডারে কতগুলো আরো ডিবি আছে দেন হচ্ছে এখন টিপির আন্ডারে আরো কতগুলো এটা ভাই আন্ডারস্কোর ধরে সাফিক্স করে নেয় এটা যে ডিবি আন্ডারস্কোর যাকে পাবে সব এর আন্ডারে নিয়ে নেবে হ্যাঁ ডিবির পরে তারা দেখবে যে ডিবির পরে আর কোনো সাবসেকশন আছে কিনা আচ্ছা এবার আসছি প্রজেক্ট রানিং এ রিল্যাক্স জব পরে করেন ওকে হাঁপিয়ে উঠলে চলবে না অনার্স মাত্র শেষ হয়েছে অনেকে একটু ইন্টারমিডিয়েট পড়ার পর 1 বছর ঝিমিয়ে নেয় তারা কিন্তু যায় বুঝতে পেরেছি খুব কমই আছে এমএসসি 2 বছর পরে করেন এমএসসি এখন দরকার নেই অবশ্য বিয়ে দেওয়ার জন্য দরকার আছে সেটাও তো কথা কই আমাদের ওই জিনিস না তো কই আমাদেরটা কই ডেটাবেসের নামটা চেঞ্জ করতে আমি তো এখনো প্রজেক্টটা নেটবিনসে আনিই নাই নেমি প্রজেক্ট নেই ওটা ফেলে দিয়েছি এটা না আমাদের না এটা চলে আসছে আমাদের কাছে ইএনভি তে আমাদের ডেটাবেসের পরিবর্তন আনতে হবে ডিবি এলআইসিটি পিএসপি ব্যাচ 02 ই-কমার্স ওকে মাই শপ with product my shop with product এগুলো কি ফিচার এগুলো কি সব নিউ অ্যারাইভাল মেন ওমেন ইলেকট্রনিক্স ফুটওয়্যার কিডস পপুলার কিভাবে করেছেন হিট কাউন্ট করে করেছেন আচ্ছা ঠিক আছে প্রোডাক্টের কি ডিটেইলে যাওয়া যায় এটা কি কুইক ভিউ এখান থেকে কাটে আর ডিটেইল কিভাবে যাব নামের উপরে নাম কোথায় আচ্ছা নামের উপরে ক্লিক করলে ডিটেইলে আসে এটা কি একাধিক ইমেজ দিয়েছেন একটা ইমেজ দিয়েছেন আচ্ছা গুড পয়সাও দিয়েছেন এটা কি রেটিং হয় রেটিংটাই করতে পারি প্রোডাক্ট ডেসক্রিপশন এটা নিচে কি ইমেজ এটা কি আচ্ছা রিমুভ করে না রিলেটেড প্রোডাক্ট ওই ক্যাটাগরির প্রোডাক্ট বাট এই ক্যাটাগরি এটা আবার কেন দেখাচ্ছে এটাকে আর দেখানো যাবে না এটাকে বাদ দিয়ে দেখাতে হবে ঠিক আছে এটাকে দেখানো যাবে না এটাকে বাদ দিয়ে দেখাতে হবে ওকে নাইস মোটামুটি ঠিক আছে
দেখছি হ্যাঁ বল ওকে আমাদের জন্য এগুলো কি ক্যাটাগরি সাব ক্যাটাগরি না ডাইনামিক তো আমরা কি সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত আমরা কি কেউ শিপলুর কাছ থেকে নিয়েছি আজকে নেবেন কোডগুলো একটু সুন্দর করে দেখবেন হ্যাঁ কোডগুলো একটু সুন্দর করে কিভাবে কিভাবে করা হলো যারা ব্লগ বুঝেছে তারা আই থিংক এই পার্টটা বুঝতে পারবে মানে একটা চেঞ্জ শুধু এখানে আছে চেঞ্জটা সে করেছে শুধু সাব ক্যাটাগরির ক্ষেত্রে এছাড়া সবই কিন্তু অ্যাজ ইট ইজ একটা এডিশনাল বিষয় আছে সাব ক্যাটাগরি এছাড়া কি নতুন কোনো কিছু আছে নতুনত্ব নতুন কোনো কিছু এখানে দেওয়া বা করা কোনো কিছু কিন্তু আমার নেই মডেল আচ্ছা তো শিপলু থাকবেই স্পেলিং বলেন SHIPLUDIU টু @gmail.com না এতটুকু দিলাম শিপলুকে নিজেকে খুবই ভালোবাসে এভাবেই তাই না তাই না ওকে টু কেন আচ্ছা সাবসেকশন আছে তার মানে আপনি সময় দিয়েছেন মনে হচ্ছে ঐশী বুঝতে পেরেছেন আপনি সময় দেন নাই লুকাতে পারবেন না সব দেখা যায় ছোট্ট ক্লাসরুম ওকে তো আমাদের দরকার কি ওই দিককার ম্যানেজমেন্ট আছে অ্যাড করার সিস্টেম আছে এদিকে আমাদের ডিসপ্লে আছে আমাদের আর তিনটা পার্ট করতে হবে কার্ট চেক আউট অর্ডার ম্যানেজ বাট কার্টের জন্য একটা কার্টের হ্যান্ডেল লাগবে যেটা এখন ইনস্টল হবে চেক আউটের সময় ইমেইলিং গুরুত্বপূর্ণ পেমেন্ট গেটওয়ে গুরুত্বপূর্ণ রাইট এই বিষয়গুলো আমাকে শিখতে হবে ডেটাবেজের কিছু ইম্পর্টেন্ট কোয়েরি সিনট্যাক্স আছে যেটা এখানে আলোচনায় আসবে রাইট যখন আপনি আমার ইনভেন্টরিতে যাবেন সেখানে আবার ডেটাবেজের কিছুটা ট্রিকি সিনট্যাক্স আছে এবং পিডিএফ থেকে শুরু করে লাইক ইনভয়েস এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাবে সো এই টেকনিকগুলো যদি আমরা জানতে শিখি বা করি তখন কিন্তু কিছু কমপ্লেক্স সিচুয়েশন আমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো হ্যাঁ ওই সিচুয়েশন গুলো আসলে আমরা আর ভয় পেয়ে যাব না ঘাবড়ে যাব না সিনট্যাক্স গুলো এক্স্যাক্টলি যে এটাই করতে হবে এই প্রজেক্টে সেটা কিন্তু না বাট এই সিনট্যাক্স গুলো আপনাকে পরবর্তী কাজগুলো করতে সাহায্য করবে ওকে তো কার্টটা কি বেসিক্যালি শপিং কার্ট এটা আবার কি তাই না শপিং কার্ট এটা একটা বক্স আচ্ছা হ্যাঁ ভিডিও অন করা আছে আজকের ডিল এখনো সেভাবে শুরু করি নাই সময় লাগবে হ্যাঁ এটা পেছনে সময় এখনো দিতে পারছি না সময় লাগবে একটু ডিফারেন্ট ইস্যুতে বিজি আছি দেখেন এটা কিন্তু প্রোডাক্ট আমি যদি বলি টি শার্ট এই টি শার্টটা 650 এটা ডিটেল ভিউ এখনই অর্ডার করুন কার্ডে যোগ করুন রাইট এটা বেসিক্যালি কার্ড 15টি সাইজ আমাকে দিতে বলছে লার্জে তো আমার হবে না এক্স লার্জ লাগবে তার মানে নাই
দিলাম, এটাকে কার্ট বলা হয়। কোন সাইটে কার্ট প্রোডাক্ট অ্যাড করার পর সঙ্গে সঙ্গে চলে আসে, এটা মোডালও আসতে পারে, ফুল পেজে আসতে পারে, মিনি কার্ট থাকে যেখানে ক্লিক করলে আবার সেটা অ্যাপিয়ার করে, রাইট? এমন একটা বিষয়, ওই যে ট্রলি, সুপার মলগুলোতে আমরা গিয়ে যে ট্রলি নিয়ে আগাই, ওটাকে অ্যাকচুয়ালি কার্টই বলে। আর ওয়েবে যখন আসে তখন তার ভিউটা মোরাললেস এরকম থাকে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইমেজ, পরিমাণটা থাকে, প্রাইসটা থাকে, টোটাল থাকে, হ্যাঁ, কোয়ান্টিটি প্রাইস থাকে আর টোটাল প্রাইস থাকে, গ্র্যান্ড টোটাল থাকে। তো এইটা ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট, যে আমি যদি ওয়েবে ঘুরে বেড়াই এবং প্রোডাক্ট যুক্ত করতে থাকে, এগুলো আমি কিনবো, সিলেক্ট করতে থাকলে সে কিন্তু ভুলে যেতে পারে যে কোথা থেকে কোথায় সে গিয়েছে। সো তাকে একটা ঝুড়ি দিয়ে দেওয়া হচ্ছে অনলাইনে, তুমি এখানে রাখো, পরবর্তীতে তুমি চাইলে আপডেট করতে পারবা সেটা, অথবা তুমি লিভ করে চলে যেতে পারো, অথবা তুমি এই প্রোডাক্টটা চাইলে কিনতেও পারো। এরকম একটা কিছু সহজ একটা মাধ্যম তাকে দিয়ে রাখতে হবে, যাতে সেখানে সে গোছাতে পারে তার প্রোডাক্টগুলো, ঠিক আছে, তারপরে যাওয়ার সময় সেটা কিনে নিয়ে যেতে পারে, রাইট? সো সুপার মলের টেকনিকটা ওখানে, আপনি যখন ওই র্যাকে র্যাকে ঘুরছেন তখন কিন্তু আপনাকে কেউ কিন্তু কিছু বলছেন, আপনি যদি কিছু নাও কিনেন এবং প্রতিদিন যান টলে নিয়ে ঘুরেন এবং পুরো টলি ভর্তি করে আবার ওখানে রেখে চলে আসেন, আপনি কিন্তু কিছু বলবে না, রাইট? বাট আপনি যদি ওটা নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাকে পয়সা দিয়ে সেটা নিয়ে আসতে হবে। এটাই আর কি ওয়েবে দেওয়া। তো কেউ কেউ ডেটাবেসে ডাটা রেখে শো করে, কোন সাইট টেকনিক্যাল ইস্যুর কারণেও বা তাদের পলিসির কারণেও এটা হয়ে থাকে। আর কেউ কেউ বা ম্যাক্সিমাম সাইটগুলোই ডেটাবেসকে ভারী না করে পারফরমেন্সটাকে আরেকটু লাইট ওয়েট করার জন্য, ফাস্টার করার জন্য ব্রাউজারের ক্যাশ ইউজ করে। হ্যাঁ, ব্রাউজারের যে সেকেন্ডারি মেমোরি আছে সেই সেকেন্ডারি মেমোরি ইউজ করে এবং সেখানেই প্রোডাক্ট ইনফরমেশন গুলো রেখে দেয়। বুঝতে পেরেছি? সো ডেটাবেসে রাখার একটা অ্যাডভান্টেজ আছে, যে মনে করেন আপনি যখন ডেটাবেসে রেখেছেন তখন বেসিক্যালি যেটা হয়ে থাকে যে আপনার কাছ থেকে বেসিক কিছু ইনফরমেশন নিয়ে নেয় তারা, অল্প কিছু, আপনার নামটা, আপনার মোবাইল নাম্বারটা, তার নামটা আবার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। আপনি যখনই ঢুকছেন আপনার কাছ থেকে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং আপনি যখন কার্টে প্রোডাক্ট যুক্ত করছেন, যুক্ত করার সময় কোনো কিছু বলছে না, হয়তো আপনি লিভ করে ছেড়ে এসেছেন, 2 ঘন্টা 5 ঘন্টা পর আপনি ফোন পাবেন তাদের কাছ থেকে যে স্যার আপনি প্রোডাক্টটা কার্টে অ্যাড করেছিলেন, আপনি এটা কিনবেন কিনা। ওই পার্টিকুলার প্রোডাক্টটা তারা কিন্তু জানলো যে আপনার আগ্রহ আছে, আপনাকে কিন্তু খোঁজাতে থাকবে। বুঝতে পেরেছে? পাবেন। এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে যে মার্কেটিং এর জন্য, যে তার প্রচুর টাকা নিয়ে বসে আছে, আমি ই কমার্সকে এস্টাবলিশ করে ছাড়বো ইনশাল্লাহ, এরকম অবস্থায় আমাদের দেশে এরকম প্রচুর ই কমার্স কিন্তু তৈরি হচ্ছে, যে যাদের গাড়ি গাড়ি টাকা আছে, ঢালার কোনো জায়গা নেই, এখানে এসে তারা টাকা গাড়ি নিয়ে বসেছে, যে অত টাকা লাগে ইনভেস্ট করবে, মার্কেট তারা দখল করবে, এরকম আর কি। হ্যাঁ, সো মাসে মাসে তো তাদের দোকান ভাড়া দিতে হচ্ছে না, পজিশন তো তাদের কিনতে হয় নাই কোটি টাকা দিয়ে, রাইট? সাইট একটা বানিয়েছে 10-15 লাখ টাকা খরচ করে, এখন মার্কেটিং এবং ম্যান পাওয়ার দিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং এটা সাকসেসফুল হবেই, স্বাভাবিক, কারণ যেখানে কনজিউমার আছে সেখানে বিজনেস তো খেলবেই। এটা বোঝা যাচ্ছে? আমাদের দেশে দুইটা বিজনেসে কখনো লস হয় না, এক হচ্ছে কাপড় আর এক হচ্ছে খাওয়ার। শুরু করলেই কিন্তু বেনিফিট, এটা বুঝতে পেরেছেন? ওকে, কারণ আমরা যে পরিমাণ কাপড় কিনি আর যে পরিমাণ খাই, অন্যরা বা অন্যান্য দেশে এটা আছে কিনা সন্দেহ আছে। ইন্ডিয়ার মতো অত বড় দেশে সাউথ সিটি, যেটা বেসিক্যালি বসুন্ধরার অর্ধেকও না, ওই দেশের সবচেয়ে বড় শপিং মল, এটা বুঝতে পেরেছেন? তারপরে ওখানে সারা বছর সেল লেগে থাকে, লোক পাওয়া যায় না। আর আমাদের দেশে শুক্রবার দিন গেলে আপনি হাঁটতে পারবেন না, বুঝতে পেরেছেন? এরকম ঢাকা শহরে কত শত মল রয়েছে যেটা সাউথ সিটির চাইতে বড়। তো এই হচ্ছে অবস্থাটা, বিজনেস আছে। সো এই হচ্ছে বিষয়। কার্ট আমি কি বলছি, আরেকটা প্রোডাক্ট অ্যাড করেন,
আমি এটা কেটে দিলাম, একটু খেয়াল করেছেন? আমি কিন্তু কার্টে প্রোডাক্ট অ্যাড করার পর এটা আমি কেটে দিয়েছি, আমি ভিন্ন আরেকটা প্রোডাক্টে যাচ্ছি। এটাতে এক্সলার্স পেয়েছি। আচ্ছা, আমি কার্টে যুক্ত করি, দেখেন আগেরটাও থাকবে, এটাও থাকবে, আচ্ছা না? হ্যাঁ, দুইটা প্রোডাক্ট এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে? এখানে দুইটা প্রোডাক্ট যুক্ত হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি বলি যে আমার কাছে এসে বলে যে এই কার্ডটার লিমিটেশন কি, কই না না, এই একটার এই প্রাইস, এই একটার এই প্রাইস, বাট এখানকার একটা লিমিটেশন আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি চাইলে পরিমাণটা চেঞ্জ করতে পারছি না, এটা এখানকার একটা লিমিটেশন। হ্যাঁ, এখান থেকে আমি চাইলেই কিন্তু কেটে দিতে পারছি না, কোনো প্রোডাক্টকে আমি রিমুভ করে দিতে পারছি না। সো এটা এই কার্টের লিমিটেশন। এটা পরবর্তী তারা দিয়েছে কিনা সেটাও একটু আমাকে দেখতে হবে, যে অর্ডারের ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে তারা কিন্তু দিয়েছে, বাট হ্যাঁ এখান থেকে রিমুভ করা যাচ্ছে এবং এখান থেকে সে আপডেটও করতে পারছে, রাইট? বাট কনফিউশন ক্রিয়েট করছে। আমারই যেমন কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে ওই কার্ডটার এই কার্ডটা তো দেখতে অলমোস্ট সেম, বাট ওখানে আছে এখানে নেই কেন? এই যে পেনিট্রেশন, আমার কিন্তু এই সাইটের উপরে একটা আগ্রহ যেটা ছিল সেটা আস্তে আস্তে করে কমাতে থাকছে, কারণ এটা এমন একটা জায়গা যেখান থেকে আরেকটা ক্লিক দিলে আরেকটা সাইট চলে আসবে, রাইট? সো আমাকে এক দোকান থেকে আরেক দোকানে যাওয়ার জন্য গাড়িও চালাতে হবে না, হাঁটতেও হবে না, জাস্ট ক্লিক করতে হবে, যেটা বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে জায়গা, এখানে কিন্তু মিস্টেক করা যাবে না, রাইট? সো আমরা যখন কার্ড নিয়ে কথা বলছি, আমার জানা নেই যে এই কার্ডটা ডেটাবেস দিয়ে হয়েছে না সেশন দিয়ে হয়েছে, বাট মোস্টলি বা মোস্ট অফ দ্য সাইট ইউজ করে কি ব্রাউজারের মেমোরি। হ্যাঁ, ল্যারাভেলেও তারা এই ধরনেরই একটা লাইব্রেরি আছে শপিং কার্টের জন্য, ল্যারাভেলের শপিং কার্টের জন্য শপিং কার্ট লাইব্রেরি আছে। গ্লোডেমেনাস নামে একটা শপিং কার্ট লাইব্রেরি আছে, যার মাধ্যমে খুব সহজে ল্যারাভেল এর মাধ্যমে শপিং কার্ট ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। So, ওই গ্লুডেমিনাস শপিং কার্টটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব আর কি। ওই লাইব্রেরিটা আমাদের ইনস্টল করতে হবে। Laravel শপিং কার্ট ভেন্ডর, ফাইভ 5.3 নিচে দেখেন গ্লুডেমিনাস শপিং, এই যে গিটেই আছে। আমি এই ইউআরএলটাই খুঁজছিলাম, গিট ইউআরএল। এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে একটা প্যাকেজ দেখা যাচ্ছে, মল্টিন নামে একটা কার্ড দেখা যাচ্ছে, বাট এটা ইউজ না করে আমি গ্লুডেমিনাসটাকেই প্রিফার করব। এই যে গ্লুডেমিনাস শপিং কার্ট, রান দ্য কম্পোজার, require command,
from the terminal, right? এইটা ইনস্টল করলেই আমাদের গ্লুটামিনাস কার্ডটা চলে আসবে, রাইট? আমাদের কম্পোজারের মধ্যেও কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা সব জায়গাতেই কাজ করবে, লারাভেলের লেটেস্ট ভার্সন গুলো থেকে শুরু করে সবগুলোতেই। এখানে কার্টে প্রোডাক্ট অ্যাড করা, কার্টে প্রোডাক্ট আপডেট করা, কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করা, কার্টে প্রোডাক্ট গেট করা, অ্যারে আকারে কার্টের ডেটা ডিসপ্লে করা, ডিস্ট্রয় করা, টোটাল পাওয়া, ট্যাক্স ক্যালকুলেশন করা, রাইট? সাবটোটাল দেখা, কয়টা প্রোডাক্ট আছে সেটা দেখা, সার্চ করা, এভরিথিং করে দেওয়া আছে, রাইট? শুধু আমাদের এই লাইব্রেরিটা যদি আমরা আমাদের লারাভেলের সাথে অ্যাড করতে চাই, টার্মিনালে গিয়ে এই কমান্ডটা চালাতে হবে, তারপরে আমাকে বলছে যে এপিপি ফাইলের মধ্যে এই দুইটা লাইন যুক্ত করতে হবে, একটা প্রোভাইডার সেকশনে, একটা অ্যালাইস সেকশনে, তাহলেই আমি আমার কার্ডটাকে ইউজ করতে পারবো, রাইট? তো শপিং কার্ট বানানোর জন্য ডিফল্ট করে লারাভেলের মধ্যে নেই কোনো কিছু, আমরা এই গ্লুটামিনাসটা সেখানে অ্যাড করে নিতে পারি। স্যার আমরা ফর্ম যখন ক্রিয়েট করতেছিলাম তখন তো স্যার দুই চালান অ্যাক্সেস করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন সিএফআরএফ টোকেনের একটা সিএসআরএফ টোকেন, ওই ওই সিনট্যাক্স আমরা এখন গিটের হাত ধরে গিট যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে আমরা ওই ভেন্ডরটা ইনস্টল করে নিতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্ট থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে শিফট ধরে রাইট ক্লিক করে আমাদের যেতে হবে কোথায়, শিফট রাইট ক্লিক থেকে আমরা যাব ওপেন কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো থেকে আমাদের যে কমান্ডটা দিতে বলা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি কম্পোজার রিকোয়ার গ্লুটামিনাস শপিং কার্ট। তো দুইভাবে করা যায়, একটা হচ্ছে কিছু রিকোয়ার কোড পাওয়া যায় কখনো কখনো, এইটা এসেছে পরে এই ধরনের ইনস্ট্রাকশন। আগে যেটা হতো যে একটা ইনস্ট্রাকশন দেয়া থাকতো, একটা স্যাম্পল কোড দেয়া থাকতো এবং বলা হতো যে আগের স্টাইলটা আমি একটু বলি আপনাদের, আগের ভিডিওগুলোতেও আপনারা দেখতে পাবেন, এখানে কম্পোজার জেসন বলে একটা ফাইল আছে, রিকোয়ারের মধ্যে আপনি কমা দিয়ে এখানে লিখবেন, কোটেশন দিয়ে আপনি লিখবেন যে লাইক গ্লুটামিনাস স্ল্যাশ শপিং কার্ট, তারপরে আবার কোলন দিয়ে ভার্সনটা উল্লেখ করে দিতে হয়। বাট আমি যদি ভার্সন না জানি বা ওই ভার্সনটা যদি লারাভেলের এই ভার্সনের সাথে কম্পিটেবল না হয় তখন কি বিপদ হয়ে যাবে না? এই কারণে এখন টেকনিকটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তিত টেকনিকটা হচ্ছে আমাদের আর এই কম্পোজারের মধ্যে এসে এই কাজটা করতে হয় না। আগে যেটা করতে হতো, কম্পোজারে এসে এই কোডটা লেখার পর আমরা টার্মিনালে গিয়ে প্রজেক্টের মধ্যে থেকে এখানে লিখতাম কম্পোজার আপডেট, রাইট? হ্যালো, কোথায়? আচ্ছা, তাহলে কি করতে হতো, এখান থেকে আমরা ওই লিস্টটা লিখতাম, মানে এ ধরনের কোড লিখে আমরা কম্পোজার আপডেট দিলেই হয়ে যেত। বাট এখনকার টেকনিকটা পরিবর্তন হয়েছে, টেকনিকটা হচ্ছে আমার এখন আর কোন ভার্সন জানার দরকার নেই, স্পেসিফিক করে আমরা এই কমান্ডটা রান করে দিব। কমান্ডটা কিভাবে থাকবে, দিস কম্পোজার রিকোয়ার গ্লুটামিনাস শপিং কার্ট, সে ওই গেট থেকে আমার এই ল্যারাভেলের জন্য কোন ভার্সনটা কম্পিটেবল, কোনটা সুইটেবল, রাইট? আমি ল্যারাভেলে আছি 5.2 তে, সে 5.2 কম্পিটেবলটাই ডাউনলোড করে দেবে, আর যদি থাকে আমার 5.3 তাহলে 5.3 কম্পিটেবলটাই ডাউনলোড করে দেবে। এটা কপি করে আমরা টার্মিনাল থেকে কি করব, পেস্ট করে এন্টার দিয়েছি। আমরা আমাদের কম্পোজারের মাধ্যমে নতুন করে এই গ্লুটামিনাস ভেন্ডরটা ইনস্টল করে নিব। আপনারা সবাই রান করেন।
গিটের এই ইউআরএলটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, তাহা ট্রেনিং এ দিয়ে দিচ্ছি। কোন দিকে দিলাম? লারাভেলের শপিং কার্ট ভেন্ডর, এটা একটু দেখে নেন। আচ্ছা, ইনস্টলেশনটার কি অবস্থা একটু দেখে আসি যে ইনস্টল শুরু হয়েছে। ঠিক আছে, ইউজিং ভার্সন 2.2 ফর Glutamina shopping cart, composition has been updated, learning composer repositories with package information, so dependency নিয়ে শুরু করেছে। সো এটা একটু হ্যাঁ একটু খেয়াল করেন, এই যে Glutamina shopping cart 2.2 এখানে এই কোডটা অ্যাড করে দিয়েছে, খেয়াল করেছেন? আচ্ছা, আর এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই আমার কম্পোজারটা আপডেট হয়ে যাবে। আর আপনারা যখন এ ধরনের কম্পোজার ইনস্টল করবেন, টাইম কমে যাবে যদি আপনার নেটবিনসটা অফ থাকে। নেটবিনসটা অফ থাকে, প্রজেক্টটা যেটা রান করা আছে সার্ভারে সেটা যদি অফ থাকে, তাহলে এটা খুব দ্রুত কমান্ডটা এক্সিকিউট হয়। হ্যাঁ, ইউজ হচ্ছে, ইন্টারনেটের স্পিডও জরুরি আর কি। আগে মানে নর্মালি হোস্টিং না, তখন তো হোস্টিং আমরা নর্মালি নিয়েছিলাম, কিন্তু এখানে আমার পিএইচপি আপডেট করা যাবে কি যাবে না বুঝবো কিভাবে? মানে আমি আমার আপ দিব, ওটা হচ্ছে আমি পিএইচপি ইকো করলে হচ্ছে ও ভার্সন দেখায় 5.2.6 এরকম, মানে পিএইচপি 5.6.4 নাই, সো আমি দিতে পারতেছি না। এখন আমি কি করতে পারি? কাদের কাছ থেকে নিয়েছেন? আমি ওদের কিছু জানি না, মানে ভাইয়া 10 টাকা দিছি আমাকে বলছে। কতদিন হয়েছে? 6 মাস। তাহলে আমি 6 মাস আছে, ইউজ করতে পারবো। স্যার ওটা কি আপডেট করা যাবে? আমি বুঝবো কিভাবে? আপডেট করা যাবে, প্যানেল থেকে একটু ইনফরমেশন নিয়ে এসে আমি আপডেট করে দেবো। হয়েছে তাই না? So compile class file has been removed হয়েছে, generating optimized class loader হয়েছে, generated autoload file এটাও হয়েছে, এবং এটা ইনস্টলও হয়েছে, আমার কম্পোজারও আপডেট হয়েছে। সো আমার ভেন্ডরটা রেডি, ভেন্ডরটা চলে আসছে। আমরা একটু চেক করে দেখি যদি আমরা ভেন্ডর লিস্টে যাই, ভেন্ডরের মধ্যে গ্লুটামিনাস নামে কোনো কিছু এসেছে কিনা। গ্লুটামিনাস, ঠিক আছে, গ্লুটামিনাস ভেন্ডরটা আমরা দেখতে পাচ্ছি, গ্লুটামিনাস ভেন্ডরটা লোড হয়েছে, এবং এই গ্লুটামিনাস ভেন্ডর শপিং কার্টের মধ্যে বেশ কিছু ফাইলও কিন্তু দেখা যাচ্ছে। তো হলো ভেন্ডরের ইউজ। আমাকে যদি এটা ওয়ার্কিং করতে হয়, ওয়ার্কিং করতে হলে আমার কনফিগের মধ্যে এপিপি ফাইলে যেতে হবে। আমরা শুরুর দিকে একটা ভেন্ডর ইনস্টল করেছিলাম HTML এর, লারাভেল কালেক্টিভের, মনে আছে? তারপরে ওখানে লাইন অফ দুইটা কোড, একটা অ্যালাইস এর একটা প্রোভাইডার যুক্ত করেছিলাম। ঠিক সিমিলার এখনো যদি আমরা ওই কার্ড ক্লাসটা পেতে চাই, তাহলে আমাকে কিন্তু এই দুইটা লাইন, এটা অ্যাড করতে হবে প্রোভাইডার সেগমেন্টে, আর এটা অ্যাড করতে হবে অ্যালাইস সেগমেন্টে। তো আমরা বের করি ওই ফাইলটা কোথায় আছে। এটা নরমালি থাকে প্রজেক্টের মধ্যে, কনফিগের মধ্যে, এপিপি তে। প্রোভাইডার সেগমেন্টে আমরা শেষে গিয়ে
ওই লাইনটা যুক্ত করি। এই যে আমরা এটা কালেকটিভ HTML সার্ভিস প্রোভাইডার অ্যাড করেছিলাম, এটা রিকোয়ারমেন্ট আর কি, পেছন দিক থেকে নাকি দেখা যায় না। যাই হোক, আমি এটাকে অ্যাড করলাম, ঠিক আছে। আমি এটাকে অ্যাড করলাম প্রোভাইডার সেগমেন্টে, শপিং কার্ট প্রোভাইডারটা অ্যাড করলাম। আর শেষে এসে এই যে অ্যালাইস সেগমেন্টে, এখান থেকে বলা হচ্ছে অ্যালাইস সেগমেন্টে আমাদের কার্ডটাকে অ্যাড করতে হবে। বেসিক্যালি এটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটা তো আমাদের থার্ড পার্টি ক্লাস, আর এটা আমরা ল্যারাভেলের মধ্যে এটা যুক্ত করছি। অ্যাড করার পেছনে মূল কারণ হচ্ছে যে আমরা যখনই এটাকে ইউজ করতে যাব তখন আমাকে কিন্তু ইউজ করতে হবে দিস ইউজ কার্ড সিটা ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে কল করতে হবে, রাইট। আমি যখন ইউজ করতে যাব তখন বলবো কি ইউজ কার্ড। তো সে তখন ওই গ্লুটেমিনাস এর ভেতরে গিয়ে শপিং কার্ট থেকে ফ্যাকেট ক্লাসটাকে লোড করে দেবে। ওকে, আমরা তো সব ফর্ম ইউজ করি না, ইউজ ফর্ম দরকার পড়ে না, এটা অটোমেটিক পেয়ে যাবে, কারণ এই এলিমিনেটের মধ্যে কালেকটিভ তো সরাসরি HTML ফর্ম আকারে ওটাকে লোড করে নেয়, দরকার পড়ে না। ওকে, সো কার্ড আমাকে ইউজ করতে হবে, এটা আমরা দেখব। আর আমরা কিন্তু ইউআরএল ক্লাসটা অলরেডি ইউজ করেছি, সেশন ক্লাসটা অলরেডি ইউজ করেছি, মনে আছে না? আমরা ইউআরএল এর টু ফাংশন, সেশনের গেট পুট ফাংশন আমরা কিন্তু র্যান্ডম ইউজ করেছি। আচ্ছা, সো কার্ড পর্যন্ত গেল। এরপরে ট্যাক্সটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে শিপলু যে প্রজেক্টটা দাঁড় করিয়েছে সেই প্রজেক্টের আমি যখনই এখন কার্টে অ্যাড করব, রাইট, কার্টে অ্যাড টু কার্ট বলবো, এখান থেকে ওইটা কার্টে অ্যাড হয়ে যাবে। কারণ কার্টের ডিজাইনটা আমাদের ফার্স্ট দরকার, তারপরে কার্টে প্রোডাক্ট অ্যাড করে সেটাকে ডিসপ্লে করানো দরকার, রাইট। তো কার্টে প্রোডাক্ট অ্যাড করানোর জন্য মেকানিজম রেডি, তার মানে কি আমাদের ভেন্ডর রেডি হয়ে গেছে। আমরা নর্মালি কি করি, কোনো কিছু অ্যাড করতে চাইলে ডেটাবেজে ডেটা সেভ করে দেই, আর ডিসপ্লে করাতে চাইলে ডেটাবেজ থেকে ডাটা তুলে ডিসপ্লে করি। এখানেও তেমন, এখানে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ান্টিটি আমাকে পুট করতে হবে। যদি ইমেজ দিতে চাই ইমেজ আমাকে ওখানে রাখতে হবে। তারপরে ওই সেশন থেকে ডাটাটা তুলে নিয়ে আবার আমাকে ডিসপ্লেও করতে হবে। আমি বুঝতে পেরেছি? সো দুইটা কাজ। সো কার্টের ডিজাইনটা কোথায় আছে শিপলু? ডিজাইনটা আগে ডিজাইন এখানে আছে, ছবি নাকি ডিজাইন প্রসেসিং এ নেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কার্টের ডিজাইনটা শিপলু পেন ড্রাইভে দিয়েছে। কার্টের ডিজাইন সুলাইমান কই? ই কমার্স কই কার্ট? আচ্ছা, চেক আউটটাই কার্ট। এটা আবার কেমন কার্ট? হ্যাঁ, এটা আবার কার্ট কেমন কার্ট হলো? আলাদা করে কার্ট নেই, কিন্তু বিপদ হয়ে গেল। ই কমার্স তো সবচেয়ে ইম্পর্টেন্ট এই পার্টটা।
হ্যালো, বলেন। কালকে বিকেলে আসুন, ঠিক আছে। তো একটু গন্ডগোল হয়ে গেল, এখানে তো কার্টের ডিজাইন নেই। শিপলি কার্টের ডিজাইন করে নিয়ে আসবেন। বাট আমরা একটা ফরম্যাটেড মানে সাদামাটা একটা ডিজাইন নিয়ে আগাচ্ছি, যেটা বেসিক্যালি লাগে। যে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে যখনই আমরা প্রোডাক্টে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, তো এখান থেকে কার্ডে যুক্ত করি আর আমি এখান থেকে কার্ডে যুক্ত করি ডিটেলস থেকে, সেটা একটা ফরম্যাটে ব্রাউজারের সেশনের মধ্যে যাবে এবং যখন আমার কার্ডটা ডিসপ্লে হবে সেখানে আবার সেই কার্ডের ইনফরমেশন গুলো বা প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেখাও যাবে। এই যে এখান থেকে যখন আপনি কোয়ান্টিটি করে অ্যাড টু কার্ট দিচ্ছেন, এই অ্যাড টু কার্টের জায়গাটা আমাদের ইউজ করতে হবে। সো আমি ফার্স্টে হ্যাঁ আচ্ছা এখানে এটা যে জাভাস্ক্রিপ্ট যে কোরিয়াজ করা আছে। সো আমি ফার্স্টে হোম পেজের এই লোকালটাই ইউজ করব, যে লাইক অ্যাড টু কার্ট একটা করে কোয়ান্টিটি আমি অ্যাড করার ব্যবস্থা করব এবং গ্লোডিমেনাস কার্টটা নিয়ে কাজ করা শুরু করছি আর কি। এখন শুরুতে আমাদের যে পেজটা, হোম পেজটা, তাই না? সো হোম পেজটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের মাস্টার পেজ, আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, এটা কোন পেজে রয়েছে? পেজেস এর মধ্যে, হোম সেকশনের মধ্যে, হোম কন্টেন্ট, হোম কন্টেন্টে আছে। তো এখানে ডেফিনেটলি একটা বাটন আছে। বাটনটা কোথায়? অ্যাড টু কার্ট কোথায়? এই যে অ্যাড টু কার্ট, তাই না? বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে না? এখানে এসে আমাদের অ্যালায়েন্স রেডি করতে হবে। আমি এটাকে বলছি অ্যাড টু কার্ট, এর স্কোপ টু অ্যাড টু কার্ট, আর আমার যাবে কি প্রোডাক্টের আইডি $v প্রোডাক্ট। সো আমি রাউটসে যাচ্ছি, web.php, সুপার অ্যাডমিনে কন্টেন্টটা কোথায়? উপরে। কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম কন্ট্রোলার। কার্ট কন্ট্রোলার আমরা তৈরি করে নিব। অ্যাড টু কার্ট দিচ্ছি। কার্ট কন্ট্রোলার আইডি অ্যাড টু কার্ট। সো আমরা যদি একটা
কন্ট্রোলার তৈরি করতে চাই, PHP artisan make controller card controller resource, তাই না? সো আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে কার্ড কন্ট্রোলার নামে। সো প্রজেক্টের মধ্যে APP তে HTTP তে কন্ট্রোলারের মধ্যে কার্ড কন্ট্রোলারটা পাওয়া যাবে। কই? এই যে বললো হয়েছে, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি বললো যে এই যে ই-কমার্স LICT ব্যাচ টু ই-কমার্স রিফ্রেশের তো প্রয়োজন পড়ে না। রিফ্রেশটা কোথায় এখন? ইন্টারেস্টিং। এই যে কার্ড কন্ট্রোলার এখানে আছে, করে রেখেছে। এখন ওপেন করতে হবে। আচ্ছা এবার দেখি আসছে। নিতে পারে নাই, লোড নিতে পারে না। আচ্ছা আমি ফার্স্ট ফাংশনটার নাম দিয়ে দিলাম অ্যাড টু কার্ট। কার্টের জন্য আমি যেটা করি সেটা হচ্ছে যে ইউজ কার্ট করি। কার্ড ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা কার্ড পেজ তো ডেফিনেটলি লাগবে এবং সেটা লোড করে দিতে হবে, তাই না? তো আমাকে একটু বুঝতে হবে যে আমাদের এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের অনেক কিছুই আছে। আমি স্লাইডারটা না দিয়ে আমি নিউ অ্যারাইভেল বা মেন ওমেন এগুলো কোনো কিছুই দিতে চাচ্ছি না, বা পপুলার প্রোডাক্টটা আমি হয়তো রাখতে পারি, রেখে মানে এই অংশটুকুকে বাদ দিয়ে এই জায়গাটাতে যদি আমি একটা সিম্পল পেজ লোড করতে চাই তাহলে আমি কি করতে পারি। ঠিক আছে, আমি একটা কাজ করি, শিপলো আমাকে একটু গাইড করবে। যে আমি একটা পেজ তৈরি করি ফার্স্ট রিসোর্স এর মধ্যে, ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে, কার্ট নামে। কার্ট
view dot blade dot php। এটা যদি আমাদের এই লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টে মনে করেন আমি লিখছি my cart display here। তো এই লেখাটাই যদি আমি শো করতে চাই, হ্যাঁ, আমি লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টের ওখানে, তাহলে কি করব আর কি। হয়ে গেল।